দীপক ও দীপালি দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ে দীপালির বান্ধবী সুস্মিতার বিয়েতে পলাশপুর গ্রামের উদ্দেশ্যে। এই যা, ট্রেনটা হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল কেন রে? এদিকে রাত হয়ে আসছে, ট্রেনের কামরায় তেমন লোকজন নেই, আর মাত্র দুটো স্টেশন বাকি পলাশপুর পৌঁছতে। তার আগেই ট্রেনটা এইভাবে মাঝ রাস্তায় থেমে গেল। কি সর্বনাশ! দিদি, এখন কি করা যায় বলতো? কি আর করা যাবে, আমরা রাস্তাও চিনি না, আর এখনো দুটো স্টেশন বাকি, সুতরাং আমাদের এখানেই বসে থাকতে হবে। এরপর প্রায় ঘন্টা দুয়েক পরে ট্রেন আবার ছাড়ে এবং অবশেষে রাত 12টা নাগাদ তারা এসে পৌঁছায় পলাশপুর স্টেশনে। এরপর স্টেশনের বাইরে এসে একটুখানি পথ এগোতেই তারা একটা চায়ের দোকান দেখতে পায়। দাদা, দোকান বন্ধ করে ফেলছেন নাকি? হ্যাঁ বাবু, এই লাস্ট ট্রেনটার জন্যই যে অপেক্ষা করছিলাম, তেমন লোকজন নেই দেখে এই দোকান বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে বুড়ো বাবার মন্দিরের পাশে ভুবন বাবুর বাড়ি কিভাবে পৌঁছানো যাবে? ও বাবা, সে তো অনেক দূর গো, এখন তো কোনো গাড়ি পাবেন না। তবে একটা ছোট রাস্তা আছে, মিনিট 15 হাঁটা পথ। এখান থেকে একটু এগিয়ে ওই বাজ পড়া মাঠ, সেই মাঠ পেরোলেই। কিন্তু এই সময় সেই মাঠ দিয়ে যাওয়া কি ঠিক হবে? এই কথা বলতে বলতেই হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে, সাথে সাথে বজ্রপাত, তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টি। ওরে আরে, কি ঝড় জল শুরু হলো গো! আমি চললাম, বুঝলে। লোকটি ঝড় জল মাথায় নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। দীপালি ও দীপকও ছুটে গিয়ে একটা গাছতলায় দাঁড়ায়। দিদি, চল, আমরা আবার স্টেশনেই ফিরে যাই। এত রাতে মাঠ পেরিয়ে যাব কি করে? তার উপরে আবার এই ঝড় জল। এখন স্টেশনের দিকে যেতে গেলেও তো পুরো ভিজে যাব ভাই, আর ভিজতে যখন হবে, চল না ফাঁকা মাঠটুকু পেরিয়ে একেবারে ওদের বাড়িতেই পৌঁছে যাই। এরপর তারা আর দেরি না করে ভুবন বাবুর বাড়ির দিকে রওনা হয়। আর ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পায়, দিদি, ও কিসের আওয়াজ রে? কি ভয়ানক শব্দ! ভাই, মাঠের মাঝখানের দিকে তাকিয়ে দেখ, মনে হচ্ছে একটা ষাঁড় কোনো মানুষকে আক্রমণ করেছে। তুই ঠিক বলেছিস রে দিদি, লোকটাকে বাঁচাতে হবে, না হলে তো ষাঁড়টা ওকে মেরে ফেলবে। এই কথা বলে দীপক ও দীপালি সেই দিকে এগিয়ে যায়, আর মাঠের মাঝ বরাবর পৌঁছতেই সেই ষাঁড়টা তাদের দিকে মুখ তুলে তাকায়, আর বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পায় এই দিদি, এ যে কোনো সাধারণ ষাঁড় নয় রে। আমিও যে তাই দেখছি ভাই, এ যে অদ্ভুত ভাই, আর এক মুহূর্ত নয়। এই কথা বলেই দীপালি ও দীপক দৌড়তে শুরু করে, কিন্তু সেই গোভূত তাদের তাড়া করতে থাকে। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে হঠাৎ কাদাতে পা পিছলে দীপক ও দীপালি দুজনেই পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক তাদের দুজনের হাত দুটো ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে চলে যায়। ভাগ্যিস আমি তোমাদের দেখতে পেয়েছিলাম, না হলে আজ তো একেবারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমরা কারা? এখানে এই সময় কি করছো? আমরা আমরা বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু ওর বাড়ি যা দেখলাম। হ্যাঁ, এই দৃশ্য এই মাঠে যে কোনো ঝড় জলের রাতেই দেখা যায়। মানে কি কি ঘটেছিল এই মাঠে? সে অনেক বছর আগেকার কথা। এই হরি, আমাদের দুধের দাম এত কম হওয়া সত্ত্বেও তুই এখন ওই খেদি বুড়ির থেকে দুধ নিস কেন রে? তোমরা তো শুধু দুধে জল মেশাও। আমার মা বলে খেদি বুড়ি দুধের দাম একটু বেশি নিলেও দুধটা খাঁটি দেয়, দুধে একটু জল মেশায় না। এই কথা বলে হরি সেখান থেকে চলে যায়। শুনলে শুনলে হরির কথাখানা একবার শুনলে? এইটুকু ছেলে কেমন কটকট করে কথা শুনিয়ে গেল। এর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বলে দিলাম। হরির ব্যবস্থা নয় গিন্নি, আমাকে খেদি বুড়ির একটা ব্যবস্থা নিতে হবে। এরপর শেফালি ও জিতুওয়ালা খেঁদি বুড়ির চালা ঘরের দিকে যায়, আর সেখানে গিয়ে দেখে খেঁদি বুড়ি কপিলা গাইয়ের দুধ দুইছে। ও কপিলা বাছা আমার, দুধ দেওয়া হয়ে গেছে রে। যা, এবার তুই একটু মাঠে চড়ে ঘাস খেয়ে আয়, আমি যে তোকে একটু ভালো করে খেতে দেব।
তা তো ক্ষমতা নেই, উল্টে দেখ তোর দুধ বিক্রি করে আমার পেট ভর্তি করি। জানি রে জানি, এই কথা শুনলে তুই ভারী দুঃখ পাস। তুই যে আমায় বড় ভালোবাসিস বাছা। আচ্ছা যা, আর দেরি করিস না, দুটি খেয়ে আয়। ফিরতে দেরি করিস না জানো বাবা। এই কথা শুনে কপিলা ঘাড় নেড়ে লেজ দুলিয়ে বেরিয়ে পড়ে ঘাস খেতে। আর এদিকে শেফালি, এই কপিলার বাছুর হোক আর না হোক, সারা বছর দুধ দিয়ে যায়, বুড়িটা ভালো করে খেতে পর্যন্ত দিতে পারে না, তবুও দেখো কতটা করে দুধ দেয়। তাই তো দেখছি, আমাদের গরুগুলোকে অত খাওয়াই, যত্ন করি, তবুও দুধ দেওয়ার নাম নেই। কপিলার একটা ব্যবস্থা করতেই হবে। চলো। এরপর দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। কপিলা তখনও বাড়ি ফিরে না দেখে খিদে বুড়ি চিন্তায় পড়ে যায়। আজ কপিলা যেমন দেরি করছে কেন? অন্ধকার হয়ে গেল, এদিকে রাতে আমি চোখে ভালো দেখতে পাই না, যে একটু খুঁজে দেখবো। কপিলা সারা রাত বাড়ি ফেরে না। আর পরের দিন সকালে দেখা যায় ওগো, ওর মুখটা বাঁধো, চেঁচিয়ে চেঁচিয়ে যে গোটা গ্রামকে জানিয়ে দেবে যে আমরা ওকে বেঁধে রেখেছি। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছো। এরপর জিতু গোয়ালা একটা দড়ি দিয়ে কপিলার মুখটা ভালো করে বেঁধে দেয়। আর ওদিকে কপিলা, ও কপিলা, কোথায় গেলি বাচ্চা? ও খেদি বুড়ি, কি হলো গো তোমার? এই দেখো না, কপিলা আমার কাল থেকে বাড়ি ফেরেনি। ও মা, সে কি কথা গো? ভালো করে খুঁজে দেখো, হয়তো কোথাও ভালো খেতে পেয়েছে, তাই তার গোয়ালে গিয়ে ঢুকেছে। তুমি তো ভালো করে দুটো খেতেও দিতে পারো না। না ঘো না, বাছাই আমার মতো অমন নয়, সে যে আমায় খুব ভালোবাসে। ভালোবাসে? গরু আবার ভালোবাসার কি বোঝে? ওরা শুধু খেতে পেলেই হলো। আর এই সমস্ত কথা গোয়াল থেকে শুনতে পাচ্ছিল কপিলা। তখন তার চোখ দিয়ে ছড় করে জল পড়তে থাকে। খেদি বুড়ি কপিলাকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায়। কপিলা, ও কপিলা, বাছাই আমার ফিরে আয়, কপিলা। কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও সে কপিলাকে কোথাও খুঁজে পায় না। এদিকে তখন হ্যাঁ গো গিন্নি, কপিলা দুধ দেওয়া তো দূরের কথা, এই 3 দিন ধরে না খেয়ে না দে যে একেবারে শুকিয়ে গেছে। চোখের সামনে ভালো মন্দ খাবার দেখেও তো খাচ্ছে না, তার উপরে মুখের বাঁধন খুললেই সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করছে। তাই তো আবার মুখ বেঁধে দিতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে হরি। জিতু কাকা, ও জিতু কাকা, বাড়ি আছো? কি রে হরি, এই ঝড় বৃষ্টির মধ্যে এত ডাকাডাকি করছিস কেন? শেফালি কাকিমা, খবর শুনেছো? খেদি বুড়ি কপিলাকে খুঁজে না পেয়ে শোকে দুঃখে যেখানে কপিলা রোজ ঘাস খেতে যেত, সেই মাঠের মাঝখানে বসেছিল, কাল রাতে বৃষ্টির মধ্যে মারা গেছে গো। আর এই কথা ভেতর থেকে শুনতে পায় কপিলা। সাথে সাথেই সে পাগলের মতো করতে থাকে, টেনে হিচড়ে দড়ি ছিঁড়ে অবশেষে সে গোয়াল থেকে পালিয়ে যায়। তারপর কোনোভাবে মুখের বাঁধন খুলে ডাকতে ডাকতে সে সেই মাঠের দিকে ছোটে। ওগো, ধরো ধরো, কপিলা যে পালালো, শিগগিরই গিয়ে ধরো। এই কথা শুনে জিতু গোয়ালাও ছুটে সেই মাঠের দিকে যায়। আর সেখানে পৌঁছে দেখে কপিলা অঝরে কাঁদছে আর ডেকে ডেকে খিদে বুড়িকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বৃষ্টিতে সেই সময় সেখানে আর কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে জিতু যেই তার দড়িটা ধরতে যাবে, ঠিক তখনই কপিলা আহ, 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 আহ। ঠিক সেই মুহূর্তে একটা বিকট বাজ পড়ে আর তাতে কপিলাও। আর আজও প্রতি ঝড় বৃষ্টির রাতে বাজ পড়লেই সেই অভিশপ্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কপিলা আর গোয়ালার আত্মা জেগে ওঠে। তাই তো এই মাঠে ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসতে সাহস পায় না। আপনি যে বলছেন এ অনেক যুগ আগেকার ঘটনা, আর সেই মুহূর্তে সেখানে কেউ ছিলও না, তাহলে আপনি এত ঘটনা জানলেন কি করে? কারণ সেই গোয়ালার আত্মা যে আজও মুক্তি পায়নি।
এই কথা বলে জিতু গোয়ালা তার মুখের ঢাকাটা সরাতেই দেখা যায় এক কঙ্কালের মুখ। আর তাই দেখে দীপালি কোনো কথা না বলে তার ভাইয়ের হাত ধরে সেখান থেকে ছুটতে শুরু করে। আর স্টেশনে পৌঁছে তারা দুজনেই অচৈতন্য হয়ে পড়ে। তখন স্টেশন মাস্টার তান্ত্রিক আবারও গোভূতগুলোকে জাগাতে থাকে, আর গোভূতগুলো জেগে উঠতেই গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গোভূতগুলো চোখের সামনে যাকে পায় নায়েব, গ্রামে হঠাৎ করে কি শুরু হয়েছে বলো তো? যা চলছে তাতে গ্রামের মানুষ এতটাই ভয় পেয়েছে যে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে। হ্যাঁ জমিদার মশাই, আমিও এই ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আজ সকালেই শুনলাম রঘু তার জমি গরু সব ওই সুদখোর রমাকান্তর কাছে বিক্রি করে বউ বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। হ্যাঁ কর্তা, শুধু রঘু নয়, গ্রামের অনেকেই এমন করে পালিয়ে যাচ্ছে। আর এই সব কথা আড়াল থেকে শুনছিল জমিদারের ছেলে গোপে। সে ছিল ভারী দুষ্টু এবং খুবই সাহসী। এই সমস্ত কথা শোনার পর সে সেখান থেকে চলে যায়। আর সেই রাতেই দেখা যায় জেগে ওঠ, জেগে ওঠ। এই ভাগাড়ের যত ভূত ঘুমিয়ে আছিস সবাই জেগে ওঠ। দেখা যায় গোভূতগুলো প্রকাণ্ড গর্জন করতে করতে একে একে জেগে উঠতে থাকে। তারপর গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই রাতে দীপকের কাজ সেরে শহর থেকে ফিরতে বেশ রাত হয়ে যায় এবং তখনই আমাকে ছেড়ে দাও, এই গোভূত, আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু গোভূত তার কোনো কথা শোনে না, তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। এই ঘটনার পরের দিন সকালবেলা গোপে ও পটলা একটা গাছের ডালে বসে আলোচনা করছিল। বুঝলি পটলা, এই গোভূতের রহস্যটা আমাকেই সমাধান করতে হবে দেখছি। বলো কি ওস্তাদ, তুমি যদি তোমাকে গোভূত দেখে ফেলে আর কামড়ে দেয় তখন কি হবে? দূর বোকা, আমাকে কি করে কামড়াবে? আমি তো লুকিয়ে লুকিয়ে সবকিছু অনুসন্ধান করব। শোন, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এরপর তারা দুজনে মিলে অনেক কিছু পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে রমেশ তার বউ বাচ্চার হাত ধরে সুদখোর রমাকান্তের বাড়ির দিকে যাচ্ছে। কই গো গিন্নি, তাড়াতাড়ি পা চালাও। আধার নামার আগেই জমি জমা সব পাট শুকিয়ে এই গ্রাম ছেড়ে পালাতে হবে। আর কত তাড়াতাড়ি যাবো বাপু, পেটে মাটি ছেড়ে যেতে কি মন চায়? তবে আর কি, গোভূতের কামড় খাইয়ে ছেলে ফুলে নিয়ে মরে যাই তাহলে। কাল রাতে দীপকের সাথে কি হয়েছে ভুলে যাচ্ছ নাকি? তুমি এমন কথা কইতে পারলে? এই ভয়ে তো গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। তাদের এই সমস্ত কথা শুনে গোপে বলে, দেখলি পটলা, গ্রামের মানুষ কেমন ভয় পেয়ে পালাচ্ছে। শুধু ভয় পেয়ে পালাচ্ছে তাই নয় ওস্তাদ, গ্রাম ছেড়ে যেতে তাদের খুব কষ্টও হচ্ছে। দেখলে না, খুড়ি কেমন কান্নাকাটি করছিল। আমারও খুব কান্না পাচ্ছে ওস্তাদ। চুপ কর, মেয়েদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে আর কাঁদতে হবে না। আজ রাতেই এর রহস্যভেদ করতেই হবে। সেই রাতে দেখা যায় তান্ত্রিক যজ্ঞে বসে আবারও গোভূতগুলিকে জাগাতে মন্ত্র পড়া শুরু করেছে। তখন এদিকে ওস্তাদ, আমার কিন্তু খুব ভয় করছে। বলছি বড়রাই যা করার করুক না, আমরা না গেলেই ভালো হতো না। চুপ করবি তো কোথাকার। এই নে, এই গোবরটা গায়ে মেখে নে। গোবর! ঘেন্না একেবারে গেল। আমি জমিদারের বেটা হয়ে গায়ে গোবর মেখে ফেললাম, আর ওনার আবার গোবরের গন্ধ লাগছে। এই গোবরের গন্ধ যদি আমাদের গায়ে থাকে, তবে গোভূত আমাদেরও তাদেরই একজন ভেবে আর আমাদের কাছে আসবে না, বুঝলি? তখন আমরা লুকিয়ে লুকিয়ে রহস্যভেদ করব। এরপর পটলা আর কোনো কথা না বলে চুপচাপ গোবর গায়ে মেখে নেয়। তারপর ভয় ভয় গোপের সাথে বেরিয়ে পড়ে রহস্য ভেদ করতে এবং গো ভাগাড়ের কাছে পৌঁছে দেখে কি তান্ত্রিক, তোমার গোভূত জাগানোর কাজ কেমন চলছে? আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি রমাকান্ত, কিন্তু তুমি তো দেখছি মানুষের ভয়ের সুযোগ নিয়ে দিন দিন টাকার পাহাড়ে উঠছো। এটা তুমি একদম ঠিক কথা বলেছো তান্ত্রিক। তবে একটা ভয় ছিল যে সবাই হয়তো ওই জমিদারের কাছেই সম্পত্তি বিক্রি করবে, কিন্তু জমিদার এত ভালো মানুষ যে তিনি সবাইকে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে গ্রামে থেকেই সমস্যার সমাধান করতে বলছেন। বোকা কোথাকার। তা তিনি তো ভালোই বলেছেন। তিনি হলেন এই গ্রামের সকলের শুভাকাঙ্ক্ষী।
এই গ্রামের উপযুক্ত জমিদার। হাহ, উপযুক্ত জমিদার? তুমি দেখে রেখো তান্ত্রিক, ওই জমিদারের থেকেও বেশি সম্পত্তির মালিক হব আমি। তা তো দেখতেই পাচ্ছি যা চলছে। তবে মনে রেখো, তুমি যে এত সম্পত্তি করছো তাতে আমারও অবদান আছে। তুমি যা সম্পত্তি কামাচ্ছ তার অর্ধেক আমায় দিতে হবে। হুম, অবদান? বেটা তুচ্ছ তান্ত্রিক, থাকো তো গাছতলায়। সম্পত্তি নিয়ে কি করবে শুনি? বেশি কথা না বলে যে কাজের জন্য তোমাকে এনেছি, চুপচাপ সে কাজ করে যাও। তোমার নামে যে আশ্রম করে দেবো বলেছি, ওটুকুই তুমি পাবে। এই কথা বলে রমাকান্ত সেখান থেকে চলে যেতেই তান্ত্রিক খুব রেগে গিয়ে বলে, তোর এত অহংকার! আমাকে অপমান করিস! সুদখোর রমাকান্ত, এর শাস্তি তোকে পেতেই হবে। এরপর তান্ত্রিক আবারও গোভূতগুলোকে জাগাতে থাকে, আর গোভূতগুলো জেগে উঠতেই গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গোভূতগুলো চোখের সামনে যাকে পায় তাকেই তাড়া করে। কাউকে ধরে ফেললে কামড়ে রক্ত বের করে দেয়, তো কাউকে গুটিয়ে শেষ করে ফেলে। এর পরের দিন সকালে কালকে রাতে যা সব শুনলাম আর দেখলাম, এবার কি করবে উস্তাদ? চলো গিয়ে বড়দের সব কথা জানিয়ে দিই। না, কাল সারা রাত আমি অনেক ভেবেছি। আগে আমাকে তান্ত্রিকের কাছ থেকে জানতে হবে সে এই কাজ কেন করেছে। চল আমার সাথে গো ভাগাড়ের পাশের জঙ্গলে। ওই তান্ত্রিক দিনের বেলা নিশ্চয়ই সেখানেই লুকিয়ে থাকে। এই বলে গোপে ও পটলা সেই গো ভাগাড়ের পাশের জঙ্গলের দিকে যায়। আর সেখানে পৌঁছে একটু এদিক ওদিক ভালো করে তাকাতেই দেখে তান্ত্রিক চোখ বুজে বসে ধ্যান করছে। এই যে তান্ত্রিক বাবা, তুমি এইভাবে সবাইকে ভয় কেন দেখাচ্ছ? ওই গো ভূতের আঘাতে কতজন আহত হয়েছে, কতজনের প্রাণ গেছে তা তুমি জানো? কে তোমরা? এখানে কেন এসেছো? কেন এসেছি মানে? এটা আমাদের গ্রাম। আমি হলাম গোপে উস্তাদ, আর আমি যেখানে খুশি যেতে পারি। কিন্তু তুমি এখানে এসে গ্রামের সকলের ক্ষতি করছো। আমরা তোমার আর ওই রমাকান্তর ব্যাপারে সবকিছু জানি। আমার ওস্তাদ গ্রামের সকলকে সবকিছু বলে দিলে তোমার কি হবে বুঝতে পারছো? তুমি একটা পাপী তান্ত্রিক। তোমার আশ্রম তৈরি হলেও সেখানে কেউ আসবে না। হ্যাঁ, আমি সত্যি বড় ভুল করে ফেলেছি। ওই সুদখোর রমাকান্তের ফাঁদে পড়ি। কিন্তু এখন আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত? সেটা কিরকম? তোমরা শুধু কোনোভাবে লুকিয়ে ওই রমাকান্তর ব্যবহার করা কোনো পোশাক এনে দিতে পারো। এই কথা শুনে গোপে ও পটলা সেখান থেকে চলে যায় এবং পথে যেতে যেতে ছি, শেষে কিনা আমাকে ছিচকে চোরের মতো ওই সুদখোর লোকটা জামা চুরি করতে হবে। আমি হলাম জমিদারের ছেলে গোপে উস্তাদ, আমি জামা চুরি করতে পারবো না। এই কথা বলে তারা যে যার বাড়ি চলে যায়। এরপর ধীরে ধীরে রাত নামে। কি হয়েছে গোপে? এমন মুখ ভার করে বসে আছিস কেন? আজ কি হলো তোর? জানো মা, আমাদের গ্রামে একটা দুষ্ট তান্ত্রিক এসেছে। তার সাথে আছে ওই সুদখোর রমাকান্ত, আর ওই দুজন মিলেই এই সব ভয়ানক কাণ্ডগুলো ঘটাচ্ছে। বলিস কি রে? তুই এত সব জানলে কি করে? তাহলে তো এই সব কিছু তোর বাবাকে জানাতে হবে। না না, তুমি এখনই বাবাকে কিছু বলো না, আমার আরো একটু অনুসন্ধান বাকি আছে। এই কথা বলে গোপে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর ধীরে ধীরে রাত গভীর হয়, আর রাতের অন্ধকারে দেখা যায় কেউ একজন সারা গায়ে চাদর চাপা দিয়ে এসে চুপি চুপি রমাকান্তের জানলা দিয়ে লম্বা একটা লাঠি বাড়িয়ে রমাকান্তের একটা জামা নিয়ে জঙ্গলের দিকে চলে যায় এবং সে চুপি চুপি তান্ত্রিকের কাছে এসে তান্ত্রিকের হাতে একটা সাদা রঙের কি একটা দিচ্ছে। তারপর এবার তুই এখান থেকে চলে যা, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবি না, পিছন ফিরেও তাকাবি না। এবার যা করার আমি নিজেই করব। তারপরেই সেই চাদর মুড়ি দেওয়া ব্যক্তিটি সেখান থেকে চলে যায়, আর তান্ত্রিক আবারও মন্ত্র পড়ে গোভূত জাগানোর কাজ শুরু করে এবং দেখা যায় একে একে গোভূতগুলি জেগে উঠতে থাকে। তখন তান্ত্রিক নিজের আসন ছেড়ে উঠে তাদের দিকে এগিয়ে যায়। আয় গো ভূতের দল, আমার কাছে আয়। এই নে, এই জামাটার গন্ধ ভালো করে শুকে নে। তারপর যা, গিয়ে তোদের যা করার তাই কর। এই কথা শোনা মাত্রই গোভূতগুলো সেই জামাটার গন্ধ শুঁকে তারপরেই পাগলের মতো দ্রুত ছুটে যায় রমাকান্তের বাড়ির দিকে, আর সেখানে পৌঁছে রমাকান্তের বন্ধ দরজা শিং দিয়ে গুতিয়ে ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারপর বিছানায় শুয়ে থাকা রমাকান্ত
হে গোভূত, এখানে কেন এসেছিস? যা যা, চলে যা এখান থেকে। তোকে এখানে কে আসতে বলেছে? ওই তান্ত্রিকের মজা পার করতে হবে দেখছি, যত ভুলভাল কাজ করে। কি হলো? যাচ্ছিস না যে? চলে যা, চলে যা। হুস, হুস। না, না, না। ওদিকে তখন সেই চাদর চাপা দেওয়া ব্যক্তিটি দেখে তান্ত্রিক তার ঝোলা কাঁধে নিয়ে মাঠের ওপর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর সেই ব্যক্তিটি নিজের মুখ থেকে চাদর সরিয়ে এবং এরপর থেকে গ্রামে আর কখনোই কোনো রকম উৎপাত হয়নি। যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তারাও একে একে গ্রামে ফিরে আসতে থাকে।